আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আজকে আপনাদের বেসিক ইলেকট্রনিক্সের শর্ট সাজেশন, যেহেতু আগামীকাল পরীক্ষা, তো এই সাজেশনটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো খুব শর্ট সাজেশন দেবো ইনশাল্লাহ। এর থেকে আপনার রচনামূলক 6টার ভিতরে 6টা পেয়ে যাবেন, 6টা না পেলে ইনশাল্লাহ 5টা তো ইনশাল্লাহ কনফার্ম পাবেন, আল্লাহ যে মেহরবানি করে। তো ঠিক আছে, তো আমি একটু বলে দিচ্ছি অধ্যায়ভিত্তিক, এবং এই সাজেশনের পরে কিছু ভিডিও থাকবে এই সাজেশনের উপর ভিত্তি করে। এবং আমার চ্যানেলে কিন্তু দেখবেন এই আপনার এইখানে যেগুলো আছে এর থেকে মনে হয় একটা কি দুইটা বাদে বাকি সবগুলোর সলিউশন করে দেওয়া আছে, আপনারা ওইগুলোটাও দেখে নেবেন। ঠিক আছে, ওকে ফাইন। তো দেখেন প্রথমে আমি কি বলি ভালোভাবে মাথায় রাখবেন। আমি যেগুলো বলি এইগুলো যদি আপনারা যদি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ রচনামূলক নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, একদম লাগবে না ইনশাআল্লাহ। তো দেখেন প্রথমে স্যার কালার কোডের ম্যাথ, এই কালার কোডের এটা হলো কালার কোডের ম্যাথ, এটা হলো প্রথম অধ্যায়। হ্যাঁ, আমি প্রথম অধ্যায় ভিত্তিক লিখে দিচ্ছি প্রথম অধ্যায়। এই কালার কোডের ম্যাথ কিন্তু আমাদের গত দুইবার আসে নাই, গত দুইবার বোর্ডে আসে নাই। এটা কিন্তু এবার আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। প্রথম হলো কালার কোডের ম্যাথ। এই কালার কোডের ম্যাথ এটা হলো সংক্ষিপ্ত জন্য, এটা নট রচনামূলকের জন্য। এটা হচ্ছে কাজ অনুসারে সংক্ষিপ্ত। ঠিক আছে, এটা হলো সংক্ষিপ্ত, এটা হলো প্রথম অধ্যায়। ওকে আচ্ছা, পি টাইপ এবং এন টাইপের গঠন এবং কার্যপ্রণালী, হয় পি টাইপ পরীক্ষা আসবে না হলে এন টাইপ আসবে, ইনশাল্লাহ আসবে। কিন্তু ওইখান থেকে ওই দ্বিতীয় অধ্যায়, এটা কিন্তু স্যার আমাদের দ্বিতীয় অধ্যায়। কত অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। এটা কত হয় পি টাইপ না হলে এন টাইপ। এখন তো ওখান থেকে কিন্তু আরও 3টা প্রশ্ন আসছে। এটা হলো জার্মানিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম। আমি যেগুলো বলি আপনারা নোট করে নেবেন। জার্মানিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম। এই যে স্যার এদের যে স্যার কি ইলেকট্রন বিন্যাস করো, এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু স্যার পরীক্ষায় আসে আমাদের। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস কিন্তু পরীক্ষায় আসে, ওটা কিন্তু দেখবেন। এটা কিন্তু স্যার সংক্ষিপ্তর জন্য। কিন্তু আবার অনেক ক্ষেত্রে স্যার এটা কিন্তু রচনামূলকে দিতে পারে। এই দুটো সংক্ষিপ্ত আবার কিন্তু রচনামূলকে কিন্তু আসতে পারে, বলা যায় না। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্তের জন্য আমাদের কিন্তু 2টা হয়ে গেল। এই 2টা থেকে আশা করা যায় 2টা থেকে 2টা পড়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। এবার স্যার আসেন 3 নম্বরটা, এটা হলো রচনামূলক। এটা হলো আমাদের তৃতীয় অধ্যায়। কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। পিএন জাংশনে ভিআই বৈশিষ্ট্য কার্ভ। আমি বললাম তো আমাদের এই ভিডিওতে এগুলো পেয়ে যাবেন, দেখবেন। পিএন জাংশন ভিআই বৈশিষ্ট্য কার্ভ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তারপর স্যার জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, এটা কিন্তু এই প্রশ্নটা গতবার পরীক্ষা আসছিল, এই প্রশ্নটা গতবার পরীক্ষা আইছিল। এইবার কিন্তু আপনাদের জন্য স্যার সোলার সেলটা বেশি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু তারপরও এই দুইটার কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। এই দুইটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। কোন অধ্যায়? চতুর্থ অধ্যায়। এই দুইটা আমাদের চতুর্থ অধ্যায়। মানে কি জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, আমি কিন্তু দেখবেন আমার ভিডিও থেকে স্যার একদম জাস্ট সিম্পলভাবে মানে মেন জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছি, আপনারা একবার দেখলে পেরে যাবেন। আর সোলার সেলের গঠন কার্যপ্রণালী এটা আমি আপনাদের বই থেকে দেখে নেবেন, আমি এটা ভিডিও করার টাইম পাই নাই, এই জন্য এটা দিতে পারি নাই। কিন্তু সাজেশনটা যেটা বলি সেটা মাথায় রেখেন। মানে এই দুইটার থেকে আপনার যে কোনো একটা পরীক্ষায় আসার সম্ভাবনা 90%, 90% ধরতে পারেন আপনি। ঠিক আছে, ওকে। তাহলে স্যার এর রচনামূলে গেল তৃতীয় অধ্যায় পিএন জাংশনের ভিআই বৈশিষ্ট্য কার্ভ। আর চতুর্থ অধ্যায় কি জিনার ডায়োড। এই 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর প্রশ্ন কিন্তু গতবার পরীক্ষা আসছিল, এবার আপনাদের 5 নম্বর আসার সম্ভাবনা বেশি। সোলার সেল আসলে এটা রচনামূলকে নাও দিতে পারে, সংক্ষিপ্ত দিতে পারে, কিন্তু জিনার ডায়োড আসলে এটা হচ্ছে স্যার রচনামূলকে দিবে। ওকে, এবার স্যার দেখেন এইখানে তো 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন থেকে আপনি লিখে রাখতে পারেন স্যার, ধরতে পারেন স্যার 99.99%। এই 3টা হলো স্যার পঞ্চম অধ্যায়। কোন অধ্যায়? পঞ্চম অধ্যায়। এই 3টা প্রশ্ন থেকে ধরতে পারেন 99%। একটা আপনার পরীক্ষায় তো থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থাকবে ইনশাআল্লাহ এই 3টা থেকে একটা। আর দেখবেন আমি এই যে 3টা প্রশ্নের একটা মাত্র ভিডিও দেওয়া আছে আমার, একটা মাত্র ভিডিও দেওয়া আছে। ওই একটা পারলে 3টা পারা যাবে। ঠিক আছে, তো এখান থেকে এইবারের জন্য আপনাদের ইম্পর্টেন্ট হলো হাফ ওয়েভ বেশি। গতবার কিন্তু স্যার আমার ফুল ওয়েভ আসছিল, তা এবার স্যার যে ফুল ওয়েভ ব্রিজ একটু আসবে না এই কথা কিন্তু বলা যাবে না, হাফ ওয়েভের আসার সম্ভাবনা বেশি। আবার সেন্টার ট্যাপও বাদ দেওয়া যায় না। ঠিক আছে, তারপরে এখানে স্যার হাফ ওয়েভ, ফুল ওয়েভ এই দুইটা বেশি করে পড়বেন, কারণ এই দুইটা কিন্তু ম্যাক্সিমাম বার কিন্তু পরীক্ষায় আমাদের আসে। আর ফুল ওয়েভ, সেন্টার ট্যাপ এটাও দেখে রাখবেন, কারণ এটাও কিন্তু মোটামুটি আসে, বাট কিন্তু ততটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে স্যার পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কার্যপ্রণালী, অথবা স্যার এই প্রশ্নটা দেখেন ঘোলা পাবেন, দেখেন পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কার্যপ্রণালী, বা পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশল, অথবা যে প্রমাণ করে যে ইমিটার সমান বেস প্লাস কালেক্টর। এটা হচ্ছে আমাদের 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। কোন অধ্যায়ের প্রশ্ন? 6ষ্ঠ অধ্যায়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্টের ভিতরে। স্যার এটা 7 অধ্যায়। এটা হচ্ছে কত অধ্যায় স্যার? এটা হলো 7 অধ্যায়। এটা তো স্যার এটা তো মোস্ট ইম্পর্টেন্টের ভিতরে 1 নম্বর, আলফা বিটা গামার ভিতরে সম্পর্ক। ওকে, এটাও কিন্তু আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন, এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এটা। এবার
স্যার পরে যেটা আছে স্যার, একটি কমন ইমিটার সার্কিট অঙ্কন করে বর্ণনা করো। এটা হচ্ছে স্যার কমন ইমিটার সার্কিট অঙ্কন করে বর্ণনা করো। এটা কিন্তু আমাদের মেবি এটা হচ্ছে 8 অধ্যায় কি 9 অধ্যায়, মেবি এটা হচ্ছে 8 অধ্যায়, মেবি হ্যাঁ 8 কি 9 অধ্যায়, আমি ঠিক অধ্যায়টা বলতে পারতেছি না। কিন্তু প্রশ্নটা এমনভাবে থাকতে পারে, একটি পিএনপি এবং এনপিএন কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিট, বইতে কিন্তু এভাবে থাকতে পারে কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিট। এই প্রশ্নটা একটু ভালো করে দেখে রাখেন স্যার, এর মুখটা ভালো করে দেখে রাখেন স্যার, ভালো করে দেখে রাখেন, পরীক্ষায় কিন্তু আসার মতো এটা, ঠিক আছে, পরীক্ষা আসার মতো। এটা অধ্যায়টা বলতে পারতেছে না, কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বলতে পারে যে পিএনপি এবং এনপিএন, পিএনপি এর ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার সার্কিট, অ্যাম্পলিফায়ার কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিট, ওটা কিন্তু বলতে পারে এটা, এই প্রশ্নটা। অথবা এটা বলতে পারে একটা কমন ইমিটার সার্কিট অঙ্কন করে বর্ণনা করো, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে স্যার বলছে স্যার ভোল্টেজ ডিভাইডারের বায়াসিং পদ্ধতি বর্ণনা করো। ভোল্টেজ ডিভাইডারের বায়াসিং পদ্ধতি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্যার, এটা নবম অধ্যায়ের প্রশ্ন, ঠিক আছে, এটা কর্ণতের প্রশ্ন, নবম অধ্যায়ের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এবার বলছে কি স্যার, একটি রেগুলেটর ডিসি পাওয়ার সাপ্লাই এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করে। এটা দেখবেন হয় এই প্রশ্নটা হয় সংক্ষিপ্ত পাবেন না, এলে অতি রচনামূলক পাবেন। এটা হলো স্যার পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, কিন্তু এটা কোনোটাই প্রশ্ন পঞ্চম অধ্যায়। তাহলে পঞ্চম অধ্যায়তে কিন্তু আপনার 2টা রচনামূলক পড়ার সম্ভাবনা, যদি কোনো কারণে ফুল ওয়েভ হাফ ওয়েভ যদি মিস করে, তাহলে কিন্তু আপনার একটি ভোল্টেজ রেগুলেটরের ডিসি পাওয়ার সাপ্লাই এর ব্লক ডায়াগ্রাম এটা কিন্তু আর মিস হবে না ইনশাআল্লাহ। তাহলে আপনাদের এই পঞ্চম অধ্যায় থেকে 4টা প্রশ্ন আপনাদেরকে কিন্তু পড়তেই হবে। পঞ্চম অধ্যায়ে সংক্ষিপ্তর জন্য আমি কিন্তু আরও 2টা কোশ্চেন বলে দিই, সেটা হচ্ছে স্যার হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ এর রিপল ফ্যাক্টর। স্যার হাফ ওয়েভ এর রিপল ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর, আরেকটা আছে স্যার 2 নম্বর ফুল ওয়েভের রিপল ফ্যাক্টর। এই দুটো কিন্তু স্যার পঞ্চম অধ্যায়ের, কোন অধ্যায় স্যার পঞ্চম অধ্যায়। এই দুটো কিন্তু স্যার হাফ ওয়েভ এবং ফুল ওয়েভের রিপল ফ্যাক্টর কিন্তু আমি অঙ্ক করে দিয়েছি, ওটা কিন্তু আমাদের ভিডিওতে এসে আমার সেই চ্যানেলে আছে, ওখান থেকে দেখে নেবেন। তাহলে পঞ্চম অধ্যায় এই দুটো সংক্ষিপ্ত কিন্তু মোস্ট। তাহলে পঞ্চম অধ্যায় থেকে দেখেন প্রশ্ন পড়বেন এই 3টা, একটা 4টা, 4 অধিক 6টা, এই 6টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই 6টাতে 2টা মানে 6 মার্কের একটা, 2 মার্কের 6 8 মার্ক আসার সম্ভাবনা, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন আছে স্যার, পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী এনার্জি বার ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা। পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এটা কোন অধ্যায়ের প্রশ্ন? এটা হচ্ছে আমার দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এই যে পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী এনার্জি বার ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করে, এই প্রশ্নটা পড়ে রাখবেন। রচনামূলক যদি নাও আসে, সংক্ষিপ্ত কিন্তু আপনি পাবেনই। তার মানে আমি এইখান থেকে মোট দেখেন এই 14টা প্রশ্ন এখানে রাখছি। এই 14টা প্রশ্নের ভিতরে আপনাকে 530 তো পাবেনই ইনশাআল্লাহ, 100% ধরতে পারেন 30 পাবেন স্যার। 35 মার্কও এখান থেকে পেয়ে যেতে পারেন, কারণ এখান থেকে কিন্তু স্যার 2টা সংক্ষিপ্ত, এর থেকে কিন্তু 2টা সংক্ষিপ্ত পড়বে, 5টা রচনামূলক পড়ার সম্ভাবনা আছে। তার মানে আপনি যদি শুধুমাত্র এইখানে যে বোর্ডে যে প্রশ্নগুলো আছে, যদি এইগুলো যদি স্যার আপনি যদি সলভ করতে পারেন, ইনশাআল্লাহ স্যার আপনাকে স্যার এই সাবজেক্ট নিয়ে প্লাস পার কোনো সমস্যা হবে না, আশা করি আপনি প্লাস পেয়ে যাবেন। আর অতি সংক্ষিপ্ত তো আপনারা পড়বেন, সংক্ষিপ্ত আরও তো আছে, সেগুলো তো অবশ্যই আপনারা পড়বেন, ঠিক আছে। তাহলে এই ছিল স্যার আমার স্যার একটা শর্ট সাজেশন। এই সাজেশনের ভিতর থেকে স্যার আপনার রচনামূলকগুলো তো পেয়ে যাবেন, সংক্ষিপ্ত অন্তত মিনিমাম তো 2টা পাবেনই স্যার। দেখেন এই 2টা মিলিত একটা সংক্ষিপ্ত পাবেন। তারপর স্যার এই যে স্যার দেখেন এই যে স্যার ভোল্টেজ রেগুলেটরের ডিসি পাওয়ার সাপ্লাই, এটা যে রচনামূলক না পান, সংক্ষিপ্ত তো পাবেনই এখান থেকে। হাফ ওয়েভ ফুল ওয়েভের ভিতরে একটা রিপল ফ্যাক্টরের মান আসার সম্ভাবনা গতবারও কিন্তু আসছিল পরীক্ষায়। আর পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী এনার্জি বার ডায়াগ্রাম, এটা যদি স্যার ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো, যদি রচনামূলকে যদি নাও আসে, তা সংক্ষিপ্ত আর মিস করবে না। তা যাই হোক, মোটামুটি স্যার এর ভিতর থেকে আপনার এই বোর্ডে যা আছে, আপনার স্যার টোটাল 60 মার্কের প্রশ্ন, তা ধরতে পারেন স্যার এখান থেকে আপনি 30 মার্ক, 30 প্লাস মার্ক পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার 30 প্লাস মার্ক পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, নাহলে করার দরকার নেই, ঠিক আছে, ওকে। তো আমাদের যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো দেখেন, তাই ইনশাআল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন, ঠিক আছে। এখন আমি কিছু ভিডিও রাখছি, ভিডিওগুলো দেখে নেন, এর থেকে কয়েকটা প্রশ্ন সলভ করে রাখছি, আর বাকিগুলো কিন্তু সলভ করা আছে, ঠিক আছে। যেমন স্যার এই প্রশ্নটা সলভ করা নেই, এটা করা নেই। তারপর স্যার এই যে স্যার ভোল্টেজ রেগুলেটর ডিসি পাওয়ার সাপ্লাই, এটা সলভ করে নেই, এটা আপনাকে পড়তে হবে, এটা হচ্ছে সলভ করার মতো কিছু না। তারপর স্যার ভোল্টেজ ডিভাইডারের বায়াসিং পদ্ধতি, এই প্রশ্নটা সলভ করে নেই, এটা আপনারা আজকে সন্ধ্যায় পেয়ে যাবেন, ঠিক আছে। আর বাকিগুলো করতে থাকেন, আর বাকিগুলো সবগুলো আমার করে দেওয়া আছে, ওকে, ঠিক আছে। আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রনিক্সের
তৃতীয় অধ্যায় বেসিক ইলেকট্রনিক্সের তৃতীয় অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রমাণ আছে পিএন জাংশনের ভিআই বৈশিষ্ট্য কার্ভ অঙ্কন করে বর্ণনা করো। পিএন ট্রানজিস্টর না, পিএন জাংশনের ভিআই, পিএন জাংশনের হবে, পিএন জাংশনের অথবা পিএন ট্রানজিস্টরের ভিআই বৈশিষ্ট্য কার্ভ অঙ্কন করে কি করো বর্ণনা করো। ঠিক আছে, পিএন জাংশনের ভিআই বৈশিষ্ট্য কার্ভ অঙ্কন করে কি করো বর্ণনা করো। এখন আপনাকে পরীক্ষা আসতে বলে স্যার পিএন জাংশনের ভোল্টেজ এবং কারেন্ট কার্ভ অঙ্কন করে বর্ণনা। স্যার ভিতে ভোল্টেজ, আইতে কিন্তু কারেন্ট, এখানে কিন্তু কনফিউশন হওয়া কোনোভাবে যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে এখন যদি ভোল্টেজ এবং কারেন্ট কার্ভ, তাহলে আপনি প্রথমে কি আঁকবেন স্যার, একটা কার্ভ আঁকবেন। এটা এই যে রেখাটা, এটাকে বলা হলো ভোল্টেজ কার্ভ আর এটাকে বলা হলো কারেন্ট কার্ভ। ঠিক আছে, তা আমরা জানি স্যার ডান দিকটা ফরওয়ার্ড, তাহলে লিখবেন স্যার এটা ভি এফ, এফ তো হলো ফরওয়ার্ড, আর বাম দিকটা এটাকে বলা হলো রিভার্স, তবে ভি আর, এটা হলো কি স্যার আমার রিভার্স। ডান দিকটা হলো এটা যেহেতু কারেন্ট কার্ভ, তাহলে উপরের দিকটা হবে স্যার আই এফ, তার মানে কি ফরওয়ার্ড কারেন্ট, নিচেটাকে হবে আই আর, তার মানে কি কারেন্ট, রিভার্স কারেন্ট। আর এইখান থেকে তো শূন্য, তার মানে এটা কি ভোল্টেজও শূন্য, কারেন্টও শূন্য। এখন স্যার আমরা জানি স্যার যে স্যার আমাদের যে অর্ধপরিবাহী মানে সেমি কন্ডাক্টর আছে দুইটা, একটা আছে স্যার, দুইটা বলতে স্যার অনেকগুলো আছে, তারপরে আমি দুইটা দিচ্ছি, একটা হলো জার্মানিয়াম, একটা কি স্যার সিলিকন। ঠিক আছে, তো যখন আমরা জার্মানিয়ামের ভিতরে যখন আমরা সামান্য পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি করি তখন কারেন্টটা কিন্তু বৃদ্ধি পায়, একইভাবে সিলিকনেরটাও বৃদ্ধি পায়। তাহলে এখন স্যার জার্মানিয়াম, এটা কিন্তু যার নাম দেন জার্মানিয়াম, এটা নাম দেন আপনি কি স্যার সিলিকন। জার্মানিয়াম কত থেকে বৃদ্ধি পাওয়া শুরু করে, জার্মানিয়াম বৃদ্ধি পাওয়া শুরু করে স্যার 0.3 থেকে, আর এই সিলিকনটা কত থেকে বৃদ্ধি পাওয়া শুরু করে স্যার, সিলিকনটা শুরু করে হচ্ছে আপনার 0.7 থেকে বৃদ্ধি পাওয়া শুরু করে। ওকে, ঠিক একইভাবে ওই চিত্রটা আপনি এইভাবে আঁকবেন, এই সাইডে আঁকবেন, এটা দেবেন আপনি জার্মানিয়াম, এটা দেবেন আপনি কি স্যার সিলিকন। আপনি এখানে লিখে দিতে পারেন এটা 0.7, এটা 0.3, ওকে, নো প্রবলেম। আচ্ছা, এখন এটা হলো স্যার আমাদের ভোল্টেজ এবং কারেন্ট কার্ভ হয়ে গেল, মানে ভিআই বৈশিষ্ট্য কার্ভ হয়ে গেল। এটাকে আপনাকে কি দিতে হবে স্যার, এখন একটা বর্ণনা দিতে হবে। কি করতে হবে, বর্ণনা দিতে হবে। তো এখন দেখেন বর্ণনাটা এমনভাবে দিবেন আপনি, প্রথমত স্যার দেখেন এই যে ফরওয়ার্ড ভোল্টেজ, এই যে ফরওয়ার্ড ভিএফটা কি স্যার ফরওয়ার্ড ভোল্টেজ, তাহলে আপনি প্রথমে লিখবেন চিত্রে একটি পিএন জাংশনের ভিআই বৈশিষ্ট্য কার্ভ দেখানো হলো। আপনি এইভাবে লিখবেন চিত্রে একটি স্যার কার পিএন জাংশনের স্যার কি স্যার ভিআই বৈশিষ্ট্য কার্ভ দেখানো হলো। ঠিক আছে, চিত্রে একটি পিএন জাংশনের ভিআই বৈশিষ্ট্য কার্ভ কি হলো স্যার দেখানো হলো। ওকে, আচ্ছা, এখন আপনি লিখবেন স্যার যখন ফরওয়ার্ড, এবার স্যার যখন লিখবেন স্যার যখন ফরওয়ার্ড ভোল্টেজ বেরিয়ার ভোল্টেজ মানে V0, যখন ফরওয়ার্ড ভোল্টেজ বেরিয়ার ভোল্টেজ V0 অপেক্ষা কম, তাহলে লিখবেন যখন ফরওয়ার্ড ভোল্টেজ বেরিয়ার ভোল্টেজ VF বেরিয়ার ভোল্টেজ V0, বেরিয়ার ভোল্টেজ কি বলবো আমরা V0, অথবা আপনি এটাকে একটু এদিকে লিখলাম বেরিয়ার ভোল্টেজ V0 অপেক্ষা কম, তখন V0 VF কে বাধা দেয়। খেয়াল করেন বিষয়টা, বলছে আমি কি প্রথম কি বললাম যে চিত্রে একটি স্যার পিএন জাংশনের ভিআই বৈশিষ্ট্য কার্ভ দেখানো হলো। আচ্ছা, এখন এখানে বলছে যখন ফরওয়ার্ড ভোল্টেজ যখন ফরওয়ার্ড ভোল্টেজ এই যে বেরিয়ার ভোল্টেজ মানে V0 ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ যখন বেরিয়ার ভোল্টেজ যখন V0 অপেক্ষা কম, তখন এই V0 VF কে কি দিবে বাধা দিবে, তার মানে এর ভোল্টেজটা 0 থেকে কম ছিল, এই জন্য এই 0 ভোল্টেজ ফরওয়ার্ড ভোল্টেজ কি দিল
বাধা দিল, বাধা যখন দিল ওকে বাধা দেয়। এখন যদি ফরওয়ার্ড ভোল্টেজকে স্যার 0 থেকে বাড়ানো শুরু করা হয়, যদি ফরওয়ার্ড ভোল্টেজকে যদি বাড়াতে থাকে, আচ্ছা ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, এটা স্বাভাবিক বিষয়। তো ফরওয়ার্ড ভোল্টেজকে বৃদ্ধি করলে ফরওয়ার্ড কারেন্টও কী পাবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবার ফরওয়ার্ড ভোল্টেজ ভিএফকে কী করলে, বৃদ্ধি করলে ফরওয়ার্ড ভোল্টেজ বৃদ্ধি করলে ফরওয়ার্ড কারেন্ট বৃদ্ধি পাবে না, ফরওয়ার্ড ভোল্টেজকে বৃদ্ধি করলে স্যার ফরওয়ার্ড কারেন্ট ও কি পাবে স্যার, বৃদ্ধি পাবে। দেখেন যদি আমরা ফরওয়ার্ড ভোল্টেজকে ভোল্টেজ বৃদ্ধি করলে কারেন্ট বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক বিষয়, তাই না? তাহলে এখন কি লিখলাম স্যার, ফরওয়ার্ড ভোল্টেজ ভিএফকে বৃদ্ধি করলে ফরওয়ার্ড কারেন্ট ও বৃদ্ধি পাবে। এখন ফরওয়ার্ড ভোল্টেজকে আরো বৃদ্ধি করলে ফরওয়ার্ড কারেন্ট আরো বৃদ্ধি পাবে, ঠিক আছে। এখন এবার আপনি লিখবেন স্যার, যেহেতু স্যার ফরওয়ার্ড ভোল্টেজকে বৃদ্ধি করলে ফরওয়ার্ড কারেন্ট বৃদ্ধি পাবে, স্বাভাবিক বিষয়। এবার লিখবেন, এখানে লিখবেন স্যার ফরওয়ার্ড ভোল্টেজের যে মানে ফরওয়ার্ড কারেন্ট 0 হতে বৃদ্ধি পাওয়া শুরু করে তাকে ভিকে, এই ভিকে অর্থ স্যার ব্রেক পয়েন্ট ভোল্টেজ বা ব্রেক ডাউন ভোল্টেজ, ভিকে তাকে ব্রেক ডাউন ভোল্টেজ বলে। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, দেখেন এই যে স্যার পয়েন্টটাকে আমি করে রাখছি, এটাকে বলা হয় ভিকে। কি কে স্যার, ভিকে। এই ভিকে বলা হয় কি ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে এখন দেখেন ফরওয়ার্ড ভোল্টেজের যে মানে, যেহেতু ফরওয়ার্ড ভোল্টেজকে বৃদ্ধি করলে ফরওয়ার্ড কারেন্ট বৃদ্ধি পেয়েছিল, তো ফরওয়ার্ড ভোল্টেজের যে মানে ফরওয়ার্ড কারেন্ট 0 হতে বৃদ্ধি হওয়া শুরু করে। দেখেন ফরওয়ার্ড ভোল্টেজের যে মানে ফরওয়ার্ড কারেন্ট 0 হতে কি হতে স্যার, এই যে 0 হতে বৃদ্ধি পাওয়া শুরু করে। এখানে 0 ছিল, আস্তে আস্তে বেড়ে গেল, 0 হতে বৃদ্ধি পাওয়া শুরু করে তাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা ব্রেক পয়েন্ট ভোল্টেজ, ঠিক আছে। ব্রেক ডাউন বা ব্রেক পয়েন্ট ভোল্টেজ বা কাটিং ভোল্টেজ বা অফসেট ভোল্টেজ, ওকে। তাহলে এটা গেল স্যার ফরওয়ার্ডের জন্য। ঠিক রিভার্সের জন্য পুরোপুরি উল্টাটা লিখবেন, কি লিখবেন, রিভার্সের পুরো উল্টাটা। এবার লিখবেন রিভার্স ভোল্টেজকে, এবার বলবেন কি স্যার, রিভার্স ভোল্টেজকে বৃদ্ধি করলে রিভার্স কারেন্ট ও বৃদ্ধি পাবে। খেয়াল করেন বিষয়টা। এখন যদি আমি রিভার্স ভোল্টেজকে যদি বৃদ্ধি করি, তা রিভার্স কারেন্ট বৃদ্ধি পাবে। রিভার্স ভোল্টেজকে আরো বৃদ্ধি করলে রিভার্স কারেন্ট আরো বৃদ্ধি পাবে, স্বাভাবিক বিষয়। তো দেখেন এখানে লিখলাম স্যার, এখন স্যার রিভার্স ভোল্টেজকে বৃদ্ধি করলে রিভার্স কারেন্টও কি হবে, বৃদ্ধি পাবে। রিভার্স ভোল্টেজকে আরো বৃদ্ধি করলে রিভার্স ভোল্টেজকে আরো বৃদ্ধি করলে, রিভার্স ভোল্টেজকে যদি আমরা আরো বৃদ্ধি করি, রিভার্স ভোল্টেজকে আরো বৃদ্ধি করলে আরো বৃদ্ধি করলে রিভার্স কারেন্ট আরো বৃদ্ধি পাবে, রিভার্স কারেন্ট আরো বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেয়ে এক সময় সর্বোচ্চ কারেন্ট দেখেন রিভার্স ভোল্টেজ যত বৃদ্ধি করবে রিভার্স কারেন্ট তত বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ কারেন্ট কততে পৌঁছাবে, I0 তে পৌঁছাবে, বৃদ্ধি পাবে। তাহলে রিভার্স ভোল্টেজকে আরো বৃদ্ধি করলে রিভার্স কারেন্ট আরো বৃদ্ধি পাবে এবং
এক সময় এক সময় সর্বোচ্চ কারেন্ট, এক সময় সর্বোচ্চ কারেন্ট, একটা সর্বোচ্চ কারেন্ট I0-তে পৌঁছাই। আর এই যে কারেন্টটা, এই কারেন্টকে স্যাচুরেশন কারেন্ট, কি কারেন্ট বলে? স্যাচুরেশন কারেন্ট বলে। ঠিক আছে স্যার, এই কারেন্টকে কি কারেন্ট বলে? স্যাচুরেশন কারেন্ট বলে। এটাই ছিল স্যার আমাদের পিএন জাংশনের ভিআই বৈশিষ্ট্য কার্ভের অঙ্কন এবং বর্ণনা। স্যার আশা করি স্যার আপনারা বুঝতে পারছেন। তার মানে বিষয়টা হলো কি স্যার, যখন ফরওয়ার্ড ভোল্টেজ যখন বেরের ভোল্টেজ থেকে কম, তখন এই যে বেরের ভোল্টেজ ফরওয়ার্ড ভোল্টেজকে কি দেয়? বাধা দেয়। এখন যখন ফরওয়ার্ড ভোল্টেজকে ধীরে ধীরে বৃদ্ধি করব, তখন ফরওয়ার্ড কারেন্টে বৃদ্ধি পাবে। তাহলে ফরওয়ার্ড ভোল্টেজ যে মানে ফরওয়ার্ড কারেন্ট শূন্যতে বৃদ্ধি পাওয়া শুরু করে তাকে বলে ব্রেকডাউন ভোল্টেজ, অফসেট ভোল্টেজ, কাটিং ভোল্টেজ। ঠিক আছে, এবার এর ফরওয়ার্ডটা শেষ, এবার রিভার্সটা আসেন। রিভার্স ভোল্টেজকে বৃদ্ধি করলে রিভার্স কারেন্ট বৃদ্ধি পাবে, রিভার্স ভোল্টেজকে আরও বৃদ্ধি করলে রিভার্স কারেন্ট আরও বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি পেতে পেতে একসময় সর্বোচ্চ মান I0-তে বসাবে। তার নাম হলো স্যার স্যাচুরেশন কারেন্ট। অথবা আপনি এই পাশে বলতে পারেন যে রিভার্স ভোল্টেজ যে মানে রিভার্স কারেন্ট শূন্যতে বৃদ্ধি পাওয়া শুরু করে তাকে ব্রেকডাউন ভোল্টেজ বলে। এটাও কিন্তু বলা যাবে। ব্রেকডাউন ভোল্টেজ কিন্তু পরীক্ষায় কিন্তু অতি সংক্ষিপ্ত আকারে আসবে। ঠিক আছে, তাহলে এই ছিল স্যার আমাদের 3য় অধ্যায়। ওকে, সকলে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 4র্থ অধ্যায়, জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, অথবা এটা বলতে পারে যে জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজেশন হিসেবে কাজ করে। যাই রেগুলেটর তাই স্টেবিলাইজেশন। ঠিক আছে, তো রেগুলেটরটা মূলত আমরা ব্যবহার করি কোথায়? ফ্যানে। আর স্টেবিলাইজেশনটা ব্যবহার করি স্যার আমাদের যে ফ্রিজের উপরে আছে না, ফ্রিজে, এসিতে, এগুলোতে কিন্তু আমরা স্টেবিলাইজেশন ব্যবহার করি। দেখবেন আগে বাসা বাড়িতে ফ্রিজের উপরে এরকম বড় একটা বক্স থাকতো। এখন কিন্তু স্যার ওই স্টেবিলাইজেশনটা ফ্রিজের ভিতরে কিন্তু সেট করা থাকে, এই জন্য আমরা আর উপরে দেখি না, এখন যেহেতু ডিজিটাল হয়েছে। তো আমরা এটা দেখবো আসলে কি করে কাজ করে। এখন জিনার ডায়োড কীভাবে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে, এইটাকে আর দেখতে গেলে আগে আপনাদেরকে যেটা দেখতে হবে যে স্যার এর সার্কিটটা দেখতে কেমন। এই সার্কিটটা যদি আপনি আঁকতে পারেন তাহলে আপনি এই প্রশ্নটা সলভ করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখেন আগে সার্কিটটা কীভাবে আঁকি। কিন্তু জিনার ডায়োড, ওকে, তাহলে প্রথমে আপনি এখানে একটা রেজিস্ট্যান্স দিবেন। আচ্ছা, রেজিস্ট্যান্স দেওয়ার পরে স্যার এখান থেকে আপনি একটা জিনার ডায়োড ব্যবহার করবেন। এখানে কি ডায়োড ব্যবহার করবেন? জিনার ডায়োড। এবং জিনার ডায়োডের স্যার আমরা ভালো করে জানি এটা যায় বাইরের দিকে, এটা আসে ভিতরের দিকে। ঠিক আছে, ওকে। ঠিক জিনার ডায়োডের পরে একটা দেবেন হলো আপনার লোড রেজিস্ট্যান্স। আপনার এখানে একটা লোড রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে। ওকে, ব্যাস। আবার এখান থেকে আপনি কি দেবেন? আউটপুট দিবেন। ওকে, আর এটা হবে আপনার কি স্যার? ইনপুট। এখন এটা হলো আমাদের কি স্যার? ইনপুট। তা লিখলাম আই ইনপুট, এটা দিলাম, আর এখানে দিলাম আমরা কত? E0, মানে কি স্যার? আমার আউটপুট এনার্জি। এটা ইনপুট এনার্জি, ওটা হলো আউটপুট এনার্জি। এখানে একটা রেজিস্ট্যান্সের নাম দেবেন আর, এখানে একটা রেজিস্ট্যান্স নাম দেবেন RL, মানে এটাকে বলা হবে লোড রেজিস্ট্যান্স। ওকে, এখন যদি স্যার এখানে আর হয় তাহলে এখানে যে কারেন্টটা সেটা হলো আই কারেন্ট। এটা যদি জিনার ডায়োড হয় তাহলে এটা হলো ভিজেড। ভিজেডকে আমরা জিনার ডায়োড প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এখানে যদি এটা যদি আর হয় তাহলে এটা হলো আই। এটা যদি কত? ভিজেড হয় তাহলে এটা এখানে একটা কারেন্ট আসবে, সেটা কত? আইজেড কারেন্ট, মানে কি কারেন্ট? জিনার কারেন্ট। এটা যদি RL হয় তাহলে এখানে একটা কারেন্ট আসবে, সেটা কত স্যার? আমার IL। তো দেখেন এটা বিষয়টা, আর এর জন্য আই, ভিজেডের জন্য VI, RL এর জন্য কত? IL। ঠিক আছে, এটা হচ্ছে স্যার আমার একটা জিনার ডায়োডের স্যার জিনার ডায়োড সার্কিট। এখন এটা কি করে কাজ করে সেটা আমাদেরকে দেখতে হবে। এখন আপনি একটা জিনিস ভাবেন, যখন আপনি বাসা বাড়িতে যখন আপনি ফ্যানটা চালান, দেখেন ফ্যানেরটা আমি রেগুলেটরটা কিন্তু কমাই দিয়ে রাখি, মানে ঠান্ডা হালকা হালকা পড়ছে, যেমন এখন ঠান্ডা, রেগুলেটরটা আমি কমাই দিয়ে রাখলাম। এখন ভোল্টেজ বাড়ুক বা ভোল্টেজ কমুক, আমাদের কিন্তু আউটপুট মানে কি ফ্যান কিন্তু স্যার সেমভাবে ঘুরবে। ভোল্টেজ বাড়লেও যেভাবে ঘুরবে, ভোল্টেজ কমলেও কিন্তু সেমভাবে ঘুরবে না, কারণ আউটপুটে কোনো পরিবর্তন হয় কিন্তু আমার না। এই জন্য আমরা মনে করবো এই আউটপুট মানে কি লোড রেজিস্ট্যান্স হলো স্থির। লোড রেজিস্ট্যান্স কি আমার? স্থির। মানে ইনপুটে যদি আমার ইনপুট সোর্স যদি বেড়ে যায় তাহলে ইনপুটে কারেন্ট বাড়বে। ইনপুট সোর্স বাড়লে ইনপুটে কি বাড়বে? কারেন্ট বাড়বে। ঠিক আছে,
তাহলে আপনি এইভাবে লিখবেন পরীক্ষার খাতায়, আমি এখানে লিখে দিব, তা আগে বলে দেই যে ইনপুট যদি বৃদ্ধি করা হয় ইনপুট কারেন্ট বৃদ্ধি পাবে, ইনপুট কারেন্ট বৃদ্ধি পাবে, উক্ত কারেন্ট কার ভিতরে প্রবেশ করবে, জিনার ডায়োডের ভিতরে প্রবেশ করবে। কার ভিতরে প্রবেশ করবে? জিনার ডায়োডের ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে। জিনার ডায়োডের ভিতরে প্রবেশ করবে এবং জিনার ডায়োড ওই যে স্যার অতিরিক্ত মাত্রায় যে ভোল্টেজটা ওটাকে কি করবে স্যার? ড্রপ করে দিবে। অতিরিক্ত মাত্রায় কি করবে? ড্রপ করে দিবে, ঠিক আছে। তা আমি লিখছি, একটু খেয়াল করেন। তো প্রথমে লিখবেন স্যার যে মনে করি, স্যার মনে করি, অথবা আপনি প্রথমে এইভাবে লিখবেন যে চিত্রে, কি লিখবেন? চিত্রে একটি জিনার ডায়োডের ভোল্টেজ রেগুলেটরের সার্কিট ডায়াগ্রাম দেখানো হলো। চিত্রে একটি জিনার ডায়োডের ভোল্টেজ, কি স্যার? ভোল্টেজ মানে যা লেখা আছে ভোল্টেজ রেগুলেটরের সার্কিট দেখানো হলো। তাহলে দেখেন চিত্রে একটি স্যার জিনার ডায়োডের ভোল্টেজ রেগুলেটরের সার্কিট দেখানো হলো বা সার্কিট ডায়াগ্রাম দেখানো হলো। এখন এবার লিখবেন স্যার ধরি স্যার লোড রেজিস্ট্যান্স স্থির, মানে লোড রেজিস্ট্যান্স ধরি আরএল স্থির। আরএল কি স্যার? লোড রেজিস্ট্যান্স না? ধরি আরএলটা স্থির, মানে ইনপুট বাড়ুক বা ইনপুট কমুক আউটপুটে কোনো পরিবর্তন হবে না। তা ধরি লোড রেজিস্ট্যান্সটা স্থির। আচ্ছা, লোড স্থির। এবার আমরা যদি ইনপুটকে যদি বৃদ্ধি করা হয়, কি বৃদ্ধি করা হয়? ইনপুট বৃদ্ধি করলে ইনপুট বৃদ্ধি করলে কি করলে? ইনপুট বৃদ্ধি করলে কারেন্ট, ইনপুট বৃদ্ধি করলে ইনপুট কারেন্ট, ইনপুট বৃদ্ধি করলে ইনপুট কারেন্ট, ইনপুট বৃদ্ধি করলে ইনপুট কারেন্ট, তাই তো? ইনপুট কারেন্ট ইনপুট কারেন্ট বৃদ্ধি পাবে। ইনপুট বৃদ্ধি করলে ইনপুট কারেন্ট কি হবে? বৃদ্ধি পাবে। দেখেন আমি যদি ইনপুট বৃদ্ধি করি, মানে ইনপুট সোর্স বৃদ্ধি করলে ইনপুট কারেন্ট কি হবে? বৃদ্ধি পাবে, ঠিক আছে। আমি যেভাবে বলছি আপনারা সেভাবে লিখবেন ইনশাল্লাহ, তাহলে ফুল নাম্বার পাবেন। দেখেন তাহলে এবার দেখেন ধরি আরএল স্থির, মানে লোড রেজিস্ট্যান্স স্থির। এবার ইনপুট বৃদ্ধি করলে ইনপুট কারেন্টও বৃদ্ধি পাবে, ইনপুট কারেন্ট বৃদ্ধি পাবে। দেখেন ইনপুট কারেন্ট বৃদ্ধি পেলে যদি ইনপুট বৃদ্ধি পাবে এবং ইনপুট কারেন্ট বৃদ্ধি পাবে এবং উক্ত কারেন্ট কার ভিতরে প্রবেশ করে? জিনার ডায়োডের ভিতরে। উক্ত কারেন্ট জিনার ডায়োডের ভিতরে প্রবেশ করে, জেনারেটরের ভিতরে প্রবেশ করে। এখন দেখেন যখন জেনারেটরের ভিতরে প্রবেশ করবে তার আগে কিন্তু একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে কত স্যার? আর। এই যে আর, যদি ইনপুট কারেন্ট বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্স এখানে কি? ওকে রেজিস্ট্যান্স মানে কি? কারেন্ট চলাচল বাধা প্রদান করা। তো রেজিস্ট্যান্স ওকে বাধা দিবে, বাধা দেওয়ার পরে যে কারেন্টটা থাকবে তাই কিন্তু জেনারেটরের ভিতরে প্রবেশ করবে। কিন্তু ওইটাকে আমি স্কিপ করে দিলাম, ঠিক আছে। আপনাদের প্রশ্নটা ছোট করে, মানে মেন জিনিসটা আমি লিখে দিচ্ছি। তো কোথায় স্যার যদি ইনপুট বৃদ্ধি করলে ইনপুট কারেন্ট বৃদ্ধি পাবে, উক্ত কারেন্ট জেনারেটরের ভিতরে প্রবেশ করবে। এখন যদি কারেন্ট যদি বাড়ে তাহলে ভোল্টেজ বাড়ে, জেনারেটরের ভিতরে প্রবেশ করবে এবং জিনার ডায়োড ওটাকে কি করবে স্যার? জিনার ডায়োড কি করবে? ভোল্টেজটাকে ড্রপ করবে। কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়ে, এটা স্বাভাবিক বিষয়। তখন কি করে? জিনার ডায়োড ভোল্টেজ কি করবে? ড্রপ করবে। তাহলে জিনার ডায়োডের ভিতরে প্রবেশ করে জিনার ডায়োড ভোল্টেজ কি করে স্যার? ড্রপ করে। ভোল্টেজ ড্রপ করে জেনারেটর কি করে? ভোল্টেজ ড্রপ করে। যার অতিরিক্ত মাত্রায় যদি ইনপুট বেড়ে যায় কারেন্ট বাড়বে, ভোল্টেজ বাড়বে। তখন জেনারেটরের কাজটাকে ভোল্টেজটাকে কমিয়ে যে যতটুকু আউটপুট ছিল শুধু ততটুকুই আউটপুট হিসেবে দিবে, কোনো বেশিও দিবে না, কমও দেবে না। তাহলে জেনারেটর ভোল্টেজ কি করে? ড্রপ করে
ড্রপ করে এবং আউটপুট ড্রপ করে এবং আউটপুট অপরিবর্তিত থাকে। আউটপুট স্থির থাকে, আউটপুট স্থির থাকে লেখেন, আউটপুট কি থাকে, স্থির থাকে। তাহলে এখানে কি বলছে স্যার, যখন স্যার ইনপুট কারেন্ট বাড়বে তখন ইনপুট বাড়লে ইনপুট কারেন্ট বাড়বে, তখন উক্ত কারেন্ট জেনারেটরের ভিতরে প্রবেশ করবে এবং জেনারেটর কি ভোল্টেজকে কি করবে, ড্রপ করবে। যখন ভোল্টেজ ড্রপ করবে তখন আউটপুট কি থাকবে স্যার, অপরিবর্তিত বা স্থির থাকবে। দেখেন আউটপুট স্থির থাকে। এবার আবার একদম একই কথা, যদি স্যার আগে হলো ইনপুট বৃদ্ধি করলে, এবার ইনপুট কমলে কারেন্ট কমবে, তখন তো কি জেনারেটরে কি ভোল্টেজ ড্রপ কি হবে, কমবে। কারণ কারেন্ট যদি কমে যায় তাহলে ভোল্টেজ যদি কমবে তাহলে ভোল্টেজ ড্রপও কমবে। এবার লিখবেন আবার ইনপুট কমলে কারেন্ট কমবে, ইনপুট কমলে কারেন্ট কমবে এবং জিনার ডায়োডে ভোল্টেজ ড্রপ ও কি করবে স্যার, ভোল্টেজ ড্রপও কমবে, একদম স্বাভাবিক বিষয়। দেখেন যদি ইনপুট বেড়ে যায় কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়লে জেনারেটর ভোল্টেজটাকে ড্রপ করবে, বা যদি ইনপুট কমে যায় তাহলে কারেন্ট কমবে এবং জেনারেটরের ভোল্টেজ ড্রপও কমবে। কতটা বুঝছেন? আমি জাস্ট যেটা একদম নিট সেটা আমি লিখে দিয়েছি। তাহলে জেনারেটর ভোল্টেজ ড্রপ কমবে, তখন আউটপুট কি থাকবে, আউটপুট কি থাকবে, স্থির থাকবে। তার মানে যত ঘটনা ঘটুক না কেন, সকল ঘটনা কিন্তু স্যার আমাদের জেনারেট পর্যন্ত আউটপুটের কোনো পরিবর্তন হবে না। তাই দেখা যায় যে স্যার ইনপুট বাড়ুক বা ইনপুট কমুক, আউটপুটে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা ইনশাআল্লাহ। তাহলে এটা ছিল আমাদের জেনারেল ডায়োড। তার জেনারেল কি বলছে যে স্যার আমাদের ইনপুট বাড়ুক বা ইনপুট কমুক, আউটপুটে কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ যতটুকু বাড়বে জেনারেটর তাকে ড্রপ করে দেবে, আর যদি ভোল্টেজ যদি কমে যায় জেনারেটর ভোল্টেজ ড্রপও কমবে। ঠিক আছে স্যার, এই ছিল স্যার আমাদের জেনারেল ডায়োডের স্যার ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ। এটা কিন্তু বলতে পারে স্যার ভোল্টেজ স্টেবিলাইজেশন, ওটা কিন্তু বলতে পারে। স্টেবিলাইজেশন বললেও যা, ভোল্টেজ রেগুলেটর বললেও তাই। ঠিক আছে, সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রনিক্সের ষষ্ঠ অধ্যায়। বেসিক ইলেকট্রনিক্সের ষষ্ঠ অধ্যায়, এই একটা প্রশ্ন কিন্তু আপনার দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন স্যার। এই প্রশ্নটা আপনাকে স্যার দুইভাবে না তিনভাবে বলতে পারে স্যার। কীভাবে বলতে পারে দেখেন স্যার, পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কার্যপ্রণালী, বা আরও বলতে পারে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশল, অথবা আরও বলতে পারে আপনাকে ইমিটার সমান বেস প্লাস কালেক্টর। আপনি প্রশ্ন জানেন কিন্তু প্রশ্নের অ্যান্সার আপনি জানেন না, তাহলে বিষয়টা কেমন দেখাবে? এই জন্য স্যার এটাকে খুব সহজভাবে আমি সমাধান করে দিচ্ছি, আপনারা দেখেন। মানে আপনি পিএনপির ক্ষেত্রেও এটা প্রমাণ করতে পারবেন, এনপিএন এর ক্ষেত্রেও এটা প্রমাণ করতে পারবেন যে ইমিটার সমান বেস প্লাস কি স্যার, কালেক্টর। ওকে, তাহলে প্রথমত স্যার আপনাকে কি করতে হবে স্যার, প্রথম পিএনপির ক্ষেত্রে করতে হবে। ঠিক আছে, তো আপনার পিএনপির ক্ষেত্রে করতে গেলে আপনাকে পিএনপির একটা কি আঁকতে হবে, প্রথমে একটা ডায়াগ্রাম আঁকতে হবে। এটা খেয়াল করেন, এটা হলো আপনার কার ডায়াগ্রাম, পিএনপির, পিএনপি। ওকে, এখন পিতে আমরা কি বোঝাচ্ছি স্যার, পজিটিভ, আর এনতে কি বোঝাচ্ছি আমরা, নেগেটিভ। পিতে পজিটিভ, এনতে নেগেটিভ। তাহলে এখানে সবগুলো আমরা পজিটিভ দিব, সবগুলো কি দিব, পজিটিভ, সবগুলো পজিটিভ পির ক্ষেত্রে। হ্যাঁ, পির ক্ষেত্রে সবগুলো পজিটিভ দিব, আর এনের ক্ষেত্রে সবগুলো কি দেবো আমরা, নেগেটিভ। মানে বোঝার জন্য, মানে পিতে পজিটিভ বোঝায় এনতে নেগেটিভ বোঝায় সেই অনুপাতে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে একটা দিবেন, এখান থেকে একটা নিয়ে আসবেন,
আর এখান থেকে একটা নিয়ে আসবেন, ঠিক আছে। এখন যেহেতু আমরা পি থেকে বোঝাচ্ছে পজিটিভ বোঝাচ্ছে, তাহলে স্যার এই যে পিএনপির ক্ষেত্রে স্যার এটা হলো পজিটিভ হবে, এটা হবে আমাদের কি নেগেটিভ। একইভাবে পির ক্ষেত্রে এটা হবে আমাদের পজিটিভ, এটা হবে আমাদের কত স্যার নেগেটিভ, ঠিক আছে। এখন স্যার আমরা জানি পিএনপির ক্ষেত্রে চিত্রটা এইভাবে আঁকবেন। পিএনপির ক্ষেত্রে মনে রাখবেন স্যার ইমিটার দিয়ে কারেন্টটা ঢুকে বেস কালেক্টর দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। তা স্যার এই যে ইমিটার, এটা হলো ইমিটার, ইমিটার দিয়ে কারেন্টটা ভিতরে ঢুকবে, স্যার এটা হলো বেস, বেস দিয়ে কারেন্টটা বের হবে, আবার কালেক্টরতে কারেন্টটা কী হয়ে যাবে বের হয়ে যাবে, ওকে। এবার স্যার দেখেন এইখানে যে একটা সোর্স আছে, এই যে সোর্স, এই সোর্সের নামটা কি দিবেন দেখেন। যেহেতু এই যে সেকশনটা এটা হচ্ছে বি আর ই মিলে, তাহলে এটা দেবেন ভি বি ই, মানে কি বেস ইমিটার ভোল্টেজ। আর এই সেকশনটা কার বি আর সি, এটা নাম দেবেন ভি বি সি, মানে বেস কালেক্টর ভোল্টেজ। এখন এই যে স্যার বিই এটাকে বলবেন আপনি ফরওয়ার্ড, আর বিসি এটাকে বলবেন আপনি কি স্যার রিভার্স, ঠিক আছে। এটা হলো ফরওয়ার্ড, এটা রিভার্স। আর এই বড় যে দাগটা এটাকে বলে আমরা পজিটিভ, ছোটটাকে বলে আমরা কি নেগেটিভ, তাই না। এটাকে বলে আমরা পজিটিভ, এটাকে বলে আমরা কি স্যার নেগেটিভ। আগে চিত্র ক্লিয়ার হবেন, চিত্র ক্লিয়ার হলে আপনি এখানে কিন্তু লিখতে পারবেন। তো আমি বললাম স্যার কি বেস ইমিটার ভোল্টেজ এটা হলো কি ফরওয়ার্ড, এটা কি স্যার ফরওয়ার্ড, আর বেস কালেক্টর এটা কি স্যার রিভার্স, রিভার্স, ওকে। এটা হলো রিভার্স, এটা হলো ফরওয়ার্ড ভোল্টেজ, ওটা কি ভোল্টেজ রিভার্স ভোল্টেজ। এখন এটাকে আপনি কি করে লিখবেন, প্রথমে ধরেন আপনাকে প্রশ্ন আসলো এটা আসুক বা এটা আসুক, এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি যা আছে এটাতে লিখতে হবে। তা প্রথমে লিখবেন স্যার চিত্রে একটি পিএনপি, চিত্রে একটি দেখেন আমি লিখছি চিত্রে একটি পিএনপি ট্রানজিস্টরের বায়াসিং এবং কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করা হয়েছে। মানে বায়াসিং এবং কারেন্ট প্রবাহ, ইমিটার কারেন্ট কোন দিকে যাচ্ছে, বেস কোন দিকে যাচ্ছে, কালেক্টর কোন দিকে যাচ্ছে। তাহলে চিত্রে একটি পিএনপি ট্রানজিস্টরের বায়াসিং এবং কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করা হয়েছে, ওকে। এবার এতে বেস ইমিটার দেখেন, বেস ইমিটার বিতে বি ইতে হলো সরি বিতে বি বেস, আর ইতে হলো কি ইমিটার, বেস ইমিটার। এতে বেস ইমিটার জাংশন ভিবিই এর মাধ্যমে ফরওয়ার্ড বায়াস, দেখেন বেস ইমিটার ভোল্টেজ ভিবিই এর মাধ্যমে কি ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করার ফলে ইমিটার হতে কি স্যার হোল দেখেন কি হতে স্যার ইমিটার হতে হোল কি টাইপের ভেতরে প্রবেশ করে স্যার পি টাইপ বেসের ভিতরে প্রবেশ করে। দেখেন ইমিটার হতে হোল, তাহলে বিষয়টা কি হলো যে স্যার বেস ইমিটার ভোল্টেজ ভিবিই, দেখেন স্যার তাহলে এখানে বলছে এতে বেস ইমিটার ভোল্টেজ ভিই ফরওয়ার্ড বায়াস এবং বেস কালেক্টর ভোল্টেজ ভি বেস কালেক্টর জাংশন ভিবিসি এর মাধ্যমে রিভার্স বায়াস প্রয়োগ করার ফলে ইমিটার হতে হোল, আচ্ছা এই যে ইমিটার হতে হোল কার ভিতরে প্রবেশ করে পি টাইপের ভিতরে, ইমিটার হতে হোল কার ভিতরে প্রবেশ করে পি টাইপের ভিতরে প্রবেশ করে, এবং বেস হতে হোলগুলা, আর বেস হতে হোলগুলো না, বেস হতে ইলেকট্রনগুলো, বেস হতে ইলেকট্রন দেখেন পি টাইপ হতে হোলগুলো মানে পজিটিভকে আমরা হোল বোঝাই, পি টাইপ হতে হোলগুলা বেজের ভিতরে এবং বেজ হতে ইলেকট্রনগুলো ইমিটার স্তরে প্রবেশ করে, বেজ হতে ইলেকট্রনগুলো ইমিটার স্তরে কি করে স্যার প্রবেশ, এটা হলো বেজ স্তর, এটা হলো ইমিটার স্তর। তাহলে ইমিটার হতে হোলগুলা বেজের ভিতরে প্রবেশ করে এবং বেজ হতে ইলেকট্রনগুলো ইমিটার স্তরের ভিতরে কি করে প্রবেশ করে। যদি এখান থেকে যদি স্যার এটাকে যদি ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করা হয় সেজন্য, ওকে প্রবেশ করে। এরপরে দেখেন স্যার এর প্রবেশ করার ফলে কি কারেন্ট প্রবাহিত হয়, আই কারেন্ট প্রবাহিত হয়। তাহলে বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করে দেই, যখন ভিবিই অর্থাৎ কি বেস ইমিটার ভোল্টেজ ফরওয়ার্ড এবং বেস কালেক্টর ভোল্টেজ রিভার্স বায়াস প্রয়োগ করা হয়, তখন স্যার ইমিটার হতে হোলগুলা বেজের ভিতরে এবং বেস হতে ইলেকট্রনগুলো ইমিটার স্তরের ভিতরে প্রবেশ করে এবং আই কারেন্ট প্রবাহিত হয়। দেখেন আই কারেন্ট প্রবাহিত হয়। এবার হোলগুলা এই যে স্যার এইখানে যে হোলগুলো আছে, হোলগুলা পি টাইপ বেসের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময়, এখন এই যে হোলগুলা কি টাইপ বেসের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময়, পি টাইপ বেসের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় ইলেকট্রনের সাথে মিলিত হয়। দেখেন এই হোলগুলো যখন পি টাইপ বেসের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হবে,
তাই না, হোলগুলো তো স্যার এখান থেকে ওইদিকে যাবে, তাই না? হোলগুলো পি টাইপ বেসের মধ্যে প্রবাহিত হওয়ার সময় কার সাথে মিলিত হয়? ইলেকট্রনের সাথে মিলিত হয়। এখন তখন আপনি একটা ভিতর দিয়ে যখন যাবেন তখন ওর সাথে তো আপনি মিলিত হওয়াই লাগবে স্বাভাবিকভাবে। তাহলে এখন বলছে স্যার হোলগুলো পি টাইপ বেসের মধ্যে দিয়ে প্রবাহিত, এই পি টাইপ বেসের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় ইলেকট্রনের সাথে মিলিত হয়। কার সাথে? ইলেকট্রনের সাথে কি হয় স্যার? মিলিত হয়। কিন্তু বেস খুব কম পরিমাণে ডোপিং করা হয় বলে, এই যে স্যার এই বেসটা খুব কম পরিমাণ ডোপিং করা হয়। কত পার্সেন্ট জানেন? 2 থেকে কত পার্সেন্ট? 5% ডোপিং করা হয় বেসটাকে। এখন বেস খুব কম পরিমাণে ডোপিং করা হয় বলে মাত্র 2 থেকে 5%, দেখেন মাত্র কত পার্সেন্ট? 2 থেকে 5% হোল, 2 থেকে 5% হোল ইলেকট্রনের সাথে ইলেকট্রনের সাথে কি হয়? মিলিত হয়ে বেস কারেন্ট আইবি সৃষ্টি করে। এখন স্যার এই যে হোলগুলো ইলেকট্রনের সাথে কত পার্সেন্ট খুব অল্প পরিমাণে ডোপিং করবে, ঠিক আছে? কত পার্সেন্ট ডোপিং করবে? 2 থেকে 5%। দেখেন এখানে তাই বলা হয়েছে যে খুব কম পরিমাণে ডোপিং করা হয় বলে মাত্র 2 থেকে কত পার্সেন্ট? 5% হোল, 2 থেকে 5% হোল ইলেকট্রনের সাথে মিলিত হয়ে বেস কারেন্ট আইবি সৃষ্টি করে। বেস কারেন্ট কি সৃষ্টি করে? আইবি সৃষ্টি করে। বাকি প্রায় 95 থেকে 58% হোল। এখন দেখেন 2 থেকে 5% হোল ইলেকট্রনের সাথে মিলিত হলো, তাহলে 2 আর 5 মানে পার্সেন্ট মানে 100, 2 আর 5 যদি বাদ দেয় তাহলে কত থাকে? 98 আর 95। তাহলে স্যার দেখেন তাই বলা হয়েছে যে 98 এবং 95% হোল বেস কালেক্টর জাংশন ভেদ করে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দ্বারা কি হয় স্যার? আকৃষ্ট হয়। ঠিক আছে, ওকে। তাহলে এটাকে যদি আমাকে যদি বলে পিএনপির ট্রানজিস্টরের কার্যপ্রণালী বা কারেন্ট পরিবাহের কৌশল, তাহলে আপনি এতটুকু লিখবেন। যদি আপনাকে এটা যদি বলে তখন আপনি কি লিখবেন? লিখবেন কারশফের সূত্র হতে। কার সূত্র স্যার? কারশফের কারেন্ট প্রবাহের সূত্র হতে বা কারশফের কারেন্টের সূত্র হতে। কারশফের কারেন্টের সূত্র হতে। স্যার কারশফের কারেন্টের সূত্র বলছে স্যার আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের পরিমাণ হলো 0। যে কারেন্টগুলো আসবে সেগুলো পজিটিভ, যেগুলো বেড়ে যাবে সেগুলো নেগেটিভ। একটা জিনিস খেয়াল করেন, এটা যদি আমার বেস হয়, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা যদি মিড টার্মিনাল ধরি, যেগুলো ওর ভিতরে যাবে সেগুলো পজিটিভ আর যেগুলো বেড়ে যাবে সেগুলো নেগেটিভ। তা দেখেন এর ভিতরে যাচ্ছে, ইমিটারটা যাচ্ছে, বেস বেড়ে যাচ্ছে, কালেক্টর বেড়ে যাচ্ছে, তাই না? দেখেন এই যে তীর চিহ্ন দিয়ে কিন্তু বেড়ে যাচ্ছে, এটা তীর চিহ্ন ঢুকছে। তাহলে আপনি বলতে পারবেন যে স্যার ইমিটার মাইনাস বেস মাইনাস কালেক্টর সমান 0, মানে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের পরিমাণ 0, আসলে পজিটিভ, বের হলে নেগেটিভ। এখন স্যার এখানে স্যার ইমিটারটা আমার থাকলো আর এই দুটো মাইনাস অবশ্যই গেলে প্লাস হয়ে যাবে। তার মানে কত স্যার? আইবি প্লাস কত? আইসি। এখন এইটা হচ্ছে দেখেন তাহলে তো আমাদের কিন্তু এইটা প্রমাণ হয়ে গেল। তার মানে আপনাকে ওইটা বললে এইটুকু লিখবেন, আর এটা যদি বলে এই পর্যন্ত করবেন বা এইটুকু পুরোটাই করে দিতে পারেন আপনি, ঠিক আছে? এটা গেল স্যার পিএনপির ক্ষেত্রে। যদি আপনাকে যদি এনপিএন এর ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আপনি কি করবেন? খেয়াল করেন, যদি এনপিএন এর ক্ষেত্রে যদি বলা হয় তখন আপনি কি দিবেন স্যার? এই যে স্যার খেয়াল করেন এনপিএন এর ক্ষেত্রে এটা হলো এনপিএন, তখন এন এর মানে মাইনাস, এগুলো সব কি হবে? মাইনাস। এটা হবে কি স্যার? আমার প্লাস। এটা হবে কি আমার প্লাস। এটা হবে আমার কি স্যার? মাইনাস মাইনাস। ওকে, এখন ইমিটার দিয়ে কারেন্টটা ঢুকতেছিল আর ইমিটার দিয়ে বের হয়ে যাবে, মানে আগেরটার ঠিক বিপরীতটা। স্যার বেস দিয়ে আগে বেড়ে যাচ্ছিল, এখন বেস দিয়ে ঢুকবে। কালেক্টর বেড়ে যাচ্ছিল, কালেক্টর দিয়ে এবার কি করবে স্যার? আমার ঢুকবে, ঠিক আছে? কালেক্টর দিয়ে আমার কি করবে? ঢুকবে। ওকে, এখন দেখেন আগে এটা ছিল পজিটিভ না, এইটা হয়ে যাবে এখন কি? নেগেটিভ, আর এটা হয়ে যাবে কি আমার? পজিটিভ, ঠিক আছে? একইভাবে স্যার এটা হয়ে যাবে এখন কি স্যার? আমার নেগেটিভ, আর এটা হয়ে যাবে আমার কি স্যার? এখন পজিটিভ। আর বাদ বাকি কিন্তু স্যার এটা ভিবিই সেট থাকবে, মানে কি? বেস ইমিটার ভোল্টেজ, বেস কালেক্টর ভোল্টেজ, এটাকে এখন সেম থাকবে। তার মানে বিষয়টা কি হলো? আগে ইমিটার ঢুকতেছিল, ইমিটার বেড়ে যাচ্ছে, আগে বেস বেড়ে যাচ্ছিল, বেস ঢুকছে, কালেক্টর বেড়ে যাচ্ছিল, এখন কালেক্টর ঢুকছে, এটা ছিল পজিটিভ হয়ে গেছে নেগেটিভ, নেগেটিভ হয়ে গেছে পজিটিভ, এখানেও সেম ঘটনা, ঠিক আছে? ওকে, তাহলে এখন তো স্যার আপনি এখানে পিএনপি বলবেন না, এখন বলবেন কি? এনপিএন, ঠিক? এনপিএন। এখন এই যে স্যার সব কিছু এখন আপনি কি হবে স্যার? যেখানে যেখানে হোল আছে না, যেখানে যেখানে হোল আছে দেখেন এই হোলগুলোকে আপনি ইলেকট্রন করে দিবেন। হোলকে কি করে দেবেন? ইলেকট্রন। যেখানে যেখানে আপনি খেয়াল করেন
যেখানে 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 হোল আছে সেখানে ইলেকট্রন, আর যেখানে যেখানে ইলেকট্রন আছে ওখানে আপনি শুধু লাগাই দেবেন হোল। ঠিক আছে, ওখানে কি লাগাই দেবেন আপনি? হোল। যেখানে ইলেকট্রন আছে ওখানে শুধু আপনি কি লাগাই দেবেন? হোল। খেয়াল করেন, আপনি হোল এখানে লাগাই দেবেন ইলেকট্রন। আপনি যেখানে যেখানে হোল আছে ওখানে ইলেকট্রন, ইলেকট্রনের জায়গায় হলো হোল। দেখছেন আপনি, আমি কিন্তু শুধুমাত্র ওই জিনিসগুলো চেঞ্জ করতেছি। ঠিক আছে, যেখানে যেখানে হোল আছে ওখানে আপনি লাগাই দেবেন ইলেকট্রন, আর যেখানে ইলেকট্রন আছে সেখানে কি লাগাই দেবেন? হোল। এবার স্যার এখানে লাস্টে কি লাগাই দেবেন? এখানে নেগেটিভ টার্মিনাল দ্বারা, কারণ দেখেন আগে এখানে ছিল স্যার নেগেটিভ, আর এখানে এখন গেছে কি পজিটিভ। আগে ছিল ভেদ করে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল দ্বারা আকৃষ্ট হয়, এবার লিখবেন পজিটিভ টার্মিনাল দ্বারা। কি টার্মিনাল দ্বারা? পজিটিভ টার্মিনাল দ্বারা কি হয়? আকৃষ্ট হয়। আর এই বাকি বিষয়টা আমি পরে বোঝাচ্ছি এখানে। তাহলে এখন আপনি কি লিখবেন দেখেন, যে চিত্রে একটি এনপিএন ট্রানজিস্টরের বায়াসিং, এনপিএন ট্রানজিস্টরের বায়াসিং এবং কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করা হয়েছে। এতে বেস ইমিটার ফরওয়ার্ড বায়াস এবং বেস কালেক্টর কি বায়াস? রিভার্স বায়াস প্রয়োগ করা ফলে প্রয়োগ করা ফলে ইমিটার হতে ইলেকট্রন কি হতে স্যার? এখন ইমিটার ভিতর কি আছে? ইলেকট্রন। ইমিটারতে ইলেকট্রন পি টাইপ বেসের ভিতর কি করে? প্রবেশ করে, এবং বেস হতে হোলগুলা, বেস হতে কি হতো স্যার? এই দেখেন বেস হতে হোলগুলা, হোল মানে কি? এই যে পজিটিভ মানে হোল, বেস হতে হোলগুলা ইমিটার স্তরে প্রবেশ করে। কি স্তরে প্রবেশ করে? ইমিটার স্তরে প্রবেশ করে আই কারেন্ট প্রবেশ করে, তখন আই কারেন্ট প্রবাহিত হয়। কি কারেন্ট প্রবাহিত হয়? আই কারেন্ট প্রবাহিত হয়। তার মানে আগের কথা আপনার সব কিছু সেম আছে। যেখানে যেখানে কি ছিল স্যার আপনার যেখানে যেখানে আপনার ছিল, দেখেন এখানে আরেকটা আমাদের হোলের জায়গায় ইলেকট্রন দিতে ভুলে গেছি আমি। ইলেকট্রন যেখানে যেখানে আমার হোল ছিল ওখানে ইলেকট্রন লাগাই দিবেন, যেখানে যেখানে ইলেকট্রন ছিল ওখানে কি লাগাই দেবেন? আপনি হোল লাগাই দেবেন। এছাড়া আর কোনো ব্যতিক্রম কিচ্ছু নাই। ঠিক আছে, ওকে বুঝছি। এখন কথা হচ্ছে এখানে লিখবেন কারশফের সূত্র হতে। যখন কারশফের সূত্র আমি লিখবো, একটা জিনিস খেয়াল করেন। তো আমি বলেছি স্যার আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের পরিমাণ কি স্যার? আমার শূন্য। শূন্য বলেছি, ওকে ফাইন। এখন আগত কারেন্ট, এখন দেখেন এইখান থেকে আসতেছে কি? বি। আসতেছে কি? সি। বেড়ে যাচ্ছে কত? ই। তাহলে যেটা বেড়ে যাচ্ছে সেটা নেগেটিভ, বাকি দুইটা পজিটিভ। তাহলে দেখেন এই ইমিটারটা বেড়ে যাচ্ছে, তাহলে কত? মাইনাস ইমিটার প্লাস বেস প্লাস কালেক্টর সমান সমান 0। মানে আগত কারেন্ট নির্গত কারেন্টের পরিমাণ কত? আমার শূন্য। ওকে, এখন দেখেন যেহেতু এটা মাইনাস, অবশ্যই গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আইবি থাকবে প্লাস কত? আইসিও থাকবে সমান মাইনাস কত? আই। দেখেন স্যার এনপিএন এর ক্ষেত্রে যা প্রমাণ হইলো, পিএনপির ক্ষেত্রে কিন্তু আমার তাই প্রমাণ হইলো। এটা কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পারছেন? ওকে, আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রনিক্সের সপ্তম অধ্যায়, আলফা বিটা এবং গামার ভিতরে সম্পর্ক। এই আলফা বিটা এবং গামার ভিতরে সম্পর্ক এখান থেকে কিন্তু আপনি হয় সংক্ষিপ্ত না হলে রচনামূলক একটা প্রশ্ন কিন্তু অবশ্যই ইনশাল্লাহ আপনি পাবেন। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা প্রমাণে চলে যাই। খেয়াল করে তো বলছে স্যার আলফা বিটা এবং গামার ভিতরে সম্পর্ক, এবং আলফা বিটা গামার ভিতরে সম্পর্ক করতে গেলে স্যার আলফা সমান সমান কি, বেটা সমান সমান কি, গামা সমান সমান কি? মানে আলফা সমান সমান কি? কালেক্টর বাই ইমিটার। বেটা সমান সমান কি? কালেক্টর বাই বেস। আর আরেকটা আছে সেটা হচ্ছে কি? গামা। গামাটা আমি পরে বলছি। ঠিক আছে, তো আগে আপনাদেরকে পরীক্ষায় এভাবে আসতে পারে যে আলফা বিটার ভিতরে সম্পর্ক দেখাও। ঠিক আছে, তো আমরা জানি, আমরা একটা কথা ভালো করে জানি যে স্যার পিএনপি ও এনপিএন উভয় ট্রানজিস্টরের ক্ষেত্রে পিএনপি এবং এনপিএন উভয় ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা জানি যে স্যার ইমিটার সমান সমান বেস প্লাস কালেক্টর। ঠিক আছে, ইমিটার সমান সমান বেস প্লাস কি স্যার? আমার কালেক্টর। ওকে, এখন কথা হচ্ছে স্যার এখানে ইমিটার, বেস আর কালেক্টর আছে তিনটা জিনিস। এখন আমাকে এই তিনটা জিনিস দ্বারা একে ভাগ করতে হবে। তা প্রথমত আমি কালেক্টর দ্বারা ভাগ করব। তাই এখানে লিখে দিলাম আমি আইসি দ্বারা কি করে স্যার? আমি ভাগ করে। আইসি দ্বারা কি করে? ভাগ করে। তাহলে উভয়কে আমি আইসি দ্বারা ভাগ করে দেব। ইমিটারকে আমরা আইসি দ্বারা ভাগ করব, ঠিক একইভাবে আইবিকে আমরা আইসি দ্বারা ভাগ করব, প্লাস আইসিকে আমরা
আইসি দ্বারা ভাগ করব। এখন দেখেন এটা কেটে গেল, উপর নিচে একই। তা দেখেন আমরা জানি, দেখেন সি বাই ই, কি জানি স্যার? সি বাই ই সমান সমান আলফা, কিন্তু এখানে আছে কত? ই বাই সি, উল্টা আছে না? উল্টা আছে। সি বাই ই সমান আলফা, এখানে আছে কত? ই বাই সি, তার উল্টা আছে, তাহলে এটা উল্টাই যাবে, তাই এটা আলফা হয়ে যাবে 1 বাই আলফা। দেখেন এখানে ই বাই সি আছে, এখানে সি বাই ই, এখানে আছে ই বাই সি, মানে উল্টা আছে পুরোপুরি, তাহলে এখানে হয়ে যাবে কত? 1 বাই আলফা। ঠিক আছে, একইভাবে এর খেয়াল আমরা জানি সি বাই বি সমান সমান বেটা, সি বাই বি সমান সমান কি? বেটা। এখানে আছে কত? বি বাই সি, উল্টা আছে, তাহলে কত হবে স্যার? ওখানে 1 বাই বেটা, আর এখানে কত হলো? এটা হলো +1। বুঝতে পারছেন? ওকে, মানে সি বাই ই সমান হলো আলফা, কিন্তু আছে ই বাই সি, এই জন্য 1 বাই আলফা। একইভাবে দেখেন সি বাই বি সমান আমরা জানি হলো কি? বেটা, কিন্তু এখানে আছে বি বাই সি, তাহলে এটা উল্টায় যাবে, কত? 1 বাই বেটা। ওকে, এখন এখানে 1 বাই আলফা আমার থাকলো। এখন এই পাশে যদি আমরা লসাগু যদি করি, তাহলে বেটা লসাগু বেটা, বেটা বেটা কাটা, তাহলে 1 প্লাস বি কে কত? বি। এটা হয়ে গেল। এখন এটাকে ধরে যদি আমি উল্টাই যদি দিই, মানে লব হর লব, তাহলে এখানে হবে কত? অনলি আলফা আর বেটা বাই 1 প্লাস বেটা। আপনি এটাকে প্রমাণ করতে পারেন, অথবা এই স্যার এই যে 1 বাই বেটা, ধরেন আপনি এটুকু করেন নাই, তাহলে 1 বাই বেটাকে আপনি রাখলেন, আর যে +1টা এবার আসলে কত 1 হবে? -1 হবে না? আলফা মাইনাস কত? 1। মানে এই ধরেন আপনি এটুকু করেন নাই, আর আপনি এই পাশে লসাগু করেন, লসাগু কত? আলফা, তাহলে আলফা আলফা কাটা, তাহলে 1 মাইনাস আলফা কে আলফা, আর এই পাশে যা ছিল তাই থাকলো। ধরেন এটাকে ধরে আবার উল্টাই দিলেন, তাহলে আলফা বাই 1 মাইনাস আলফা সমান সমান বেটা। এটা 1 দ্বারা ভাগ করলে তো তার বেটাই থাকবে, তাই না? যেহেতু উল্টে যাওয়ার পরে। এখন দেখেন আপনাকে কিন্তু সংক্ষিপ্ত, দেখবেন আপনাদের বইয়ের সংক্ষিপ্ত এক দাগে এটা আছে যে আলফা এবং বেটার ভিতরে সম্পর্ক করো, এটাকেও বের করতে বলছে, আবার এটাও আমাকে বের করতে বলছে। তাহলে আমাদের বলছে আলফা বিটা গামার ভিতরে সম্পর্ক, তাহলে আমি যখন আইসি দ্বারা ভাগ করলাম, তাহলে আলফা আর বিটার ভিতরে সম্পর্ক পাইলাম, তাই না? আচ্ছা, এবার আগে যদি আইসি দ্বারা ভাগ করে থাকি, তাই এবার ই দ্বারা ভাগ করবো আমরা। ঠিক আছে, ওকে। এবার লিখবেন স্যার আবার বলতে বোঝাচ্ছে এটা যে স্যার ইমিটার সমান সমান বেস প্লাস কালেক্টর। ওকে, তাহলে এখন দেখেন যে স্যার ইমিটার সমান সমান বেস প্লাস কি স্যার? আমার কালেক্টর। এখন আগে ভাগ করছি সি দ্বারা, এবার ভাগ করবো ই দ্বারা, তাহলে এখানে সাইডে লিখে দেবেন আই দ্বারা কি লিখবেন স্যার? ভাগ। তাহলে উভয়কে আমরা আই দ্বারা ভাগ দেন, আই বাই কত? আই সমান সমান আই বি বাই কত? আই ই প্লাস আই সি বাই কত? আই ই। তাহলে ই কেটে গেলে থাকে কত? 1 সমান সমান বি বাই ই। বি বাই ইর কোনো মান আপনি জানেন না, কিন্তু সি বাই ইর মান জানেন। দেখেন সি বাই ই সমান কত স্যার? আমার আলফা। সি বাই ই সমান সমান কত? আমার আলফা। ঠিক আছে, প্লাস এখন এই যে গামা সমান সমান আই ই বাই আই বি। গামা সমান সমান কত? আই ই বাই আই বি, আই ই বাই আই বি। এখন তাই যদি আমাদের যদি হয়, তাহলে এখানে কত হবে স্যার? 1 বাই কত হবে স্যার? গামা হবে, 1 বাই গামা, কারণ আমরা জানি কত? ই বাই বি সমান কত? গামা, কিন্তু বি বাই ই, তাহলে কত? 1 বাই গামা হবে। 1 বাই গামাটা এই পাশে নিয়ে আসেন, তাহলে 1 মাইনাস 1 বাই গামা সমান সমান কত স্যার? আমরা আলফা। এখন এই পাশে যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে গামা লসাগু হলো গামা, তাহলে গামাকে কত? গামা মাইনাস গামা কাটা থাকে কত? 1 সমান সমান আলফা। তাহলে আলফার সাথে এই হলো গামার সম্পর্ক। তাহলে আপনি প্রথমে আইসি দ্বারা ভাগ করলেন, পরে আই দ্বারা ভাগ করলেন, বাকি আছে আইবি। লিখবেন আবার যে স্যার ইমিটার সমান সমান বেস প্লাস কি স্যার? আমার কালেক্টর। এবার ভাগ করবেন কি দ্বারা স্যার? আইবি দ্বারা কি স্যার? ভাগ করে। কি দ্বারা ভাগ করে? আইবি দ্বারা ভাগ করে। উভয়কে যদি আপনি আইবি দ্বারা ভাগ দেন, তাহলে আই ই বাই আইবি বাই আইবি প্লাস আইসি বাই কত? আইবি। এখন দেখেন বি কাটলো, এই দেখেন ই বাই বি সমান কি? গামা, এই যে স্যার গামা। তাহলে এটা কেটে গেলে থাকলো 1, আর সি বাই বি, দেখেন সি বাই বি সমান কি? বেটা, সি বাই বি সমান বেটা। আপনি এটাকে রাখতে পারেন, বা এখানে স্যার বেটাটাকে রেখে +1 এই পাশে নিয়ে আসলে কত? গামা মাইনাস 1, এটাকে রাখতে পারেন। তো যদি আপনাকে যদি বলে আলফা এবং বেটার ভিতর সম্পর্ক, তাহলে আপনি শুধু এইটুকু করবেন। যদি আপনাকে যদি বলে আলফা এবং গামার ভিতর সম্পর্ক, শুধু এইটুকু করবেন, এইটুকু কিচ্ছু করা লাগবে না। আর আপনাকে যদি বলে
যে স্যার বেটা এবং গামার ভিতরে সম্পর্ক শুধুমাত্র আপনি এইটুকু করবেন, এইটুকু কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। আর যদি বলে আলফা বেটা গামার ভিতরে সম্পর্ক, তাহলে টোটালটাই করতে হবে। তো আপনার এইটুকু বলার সম্ভাবনা বেশি যে আলফা বেটা গামার ভিতরে সম্পর্ক করো, অথবা আলফা এবং বেটার ভিতরে সম্পর্ক করো। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন ইনশাল্লাহ? ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।